জালানের কথায় আসি, তিনি এখন হচ্ছেন সঞ্জয়ের আইনজীবী। তিনি আমাদেরকে জানিয়েছিলেন যে এই মামলায় ৩ জনের নাম সামনেই আসেনি। তিনি বলছেন যে নিম্ন আদালতের ট্রায়াল অনেক দ্রুত হয়েছে এবং এই মামলার মধ্যে ৩ জন রয়েছেন যাদের ক্রস এক্সামিনেশন করা হয়নি, তাদের নামও উল্লেখ করা হয়নি, সেই নামগুলো সামনে আসা দরকার। এবং দ্বিতীয়, তারা ভয়ঙ্কর একটা দাবি করেছেন যে সঞ্জয় রায় নাকি তাকে বলেছেন যে ও মুখ খুললেই ওকে মেরে ফেলা হবে, মানে এই দাবি করেছেন যশ জালান। এবং এইটাই কি তাহলে কারণ যে সঞ্জয় অনেকবার বলেছে যে আমার কিছু বলার আছে, কিন্তু যখন তাকে জোর করা হচ্ছে নাম বলবার জন্য তখন সে নামগুলো বলতে পারছে না? দেখুন, এই সমস্ত কথার মিডিয়ার সামনে আলোচনার কোনো গুরুত্ব নেই আইনের টেবিলে। যশ জালান কি অফিসিয়ালি ওকালতনামা সাইন করে দেওয়া পেয়েছেন সঞ্জয় রায়ের? এটা আমার কাছে বড় প্রশ্ন। আমার ইচ্ছা হলো যে আমি কারুর আইনজীবী হব, হতেই পারে, কিন্তু তিনি কি ওকালতনামাতে সাইন করে তিনি কি অফিসিয়াল আইনজীবী হয়েছেন সঞ্জয় রায়ের? আমি জানি না, আমি জিজ্ঞাসা করছি হয়েছেন কি তিনি? তাহলে তিনি আইনজীবী নন। তাই তার কথায় যাবতীয় যুক্তি থাকলেও মিডিয়ার সামনে বা সাধারণ মানুষের সঙ্গে আদালতে এটির কোনো ভ্যালু নেই। আর জালানবাবু একটু পরিচিতি পাচ্ছেন, তার যে চেষ্টাটা, সেই চেষ্টাটা বাইরে বেরিয়ে আসছে। কিন্তু দেখুন, সঞ্জয় রায় তো তুলসী পাতা নয়, ধোয়া কেন মোছাও বোধহয় নয়। সঞ্জয় রায় পরিষ্কার এই ক্রাইমের একটা গুরুত্বপূর্ণ পার্ট, এই নৃশংস হত্যাকাণ্ডের একটা অংশ। ভারতীয় আইনের সৌন্দর্য বা মজাটা এখানেই যে যে কোনো কেউ কঠিনভাবে অভিযুক্ত হয়ে গেলে তার হয়েও কিন্তু আইনজীবী বক্তব্য রাখতে পারেন। সেক্ষেত্রে এই জালানবাবু চেষ্টা করেছিলেন, তিনি হতে পেরেছেন কি পারেননি জানি না। এর আগে সঞ্জয় কবিতা সরকার বোধহয় ভদ্রমহিলার নাম, যিনি আইনজীবী ছিলেন, তিনি সরাসরি মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে অভিযোগ দিয়েছেন। তা দিয়েও সঞ্জয় কেন ওই রাত্রে কার ফোনে ওখানে এসে ঢুকেছিল, অতগুলো রুম পেরিয়ে অত তলায় উঠে অন্ধকারে কি করে জেনে গেল কোথায় একটি মেয়ে ঘুমাচ্ছে, এবং তাকে কোন পুলিশ ইনস্ট্রাকশন দিত কনস্ট্যান্ট, বারবার ভ্যান চাপড়েছে সঞ্জয়, কিন্তু নাম বলেনি, অনেক পরে একটা নাম বলেছিল বিনীত গোয়েল। সেই বিষয়টি দীর্ঘ আলোকপাত করেছেন না। দেখুন, আইনজীবীর কাজ হচ্ছে যে খুন হলো তাদের পক্ষে কথা বলা, বা যিনি খুন করেছেন তাকে নিরপরাধ প্রমাণ করা। কিন্তু এটা স্পষ্ট যে এই ঘটনা সঞ্জয় একা ঘটায়নি, তা একটা বাচ্চা ছেলেও জানে। এবার সেই ক্ষেত্রে এই জালানবাবু বলুন বা এই কবিতা সরকার বলে যিনি ভদ্রমহিলা ছিলেন সঞ্জয়ের আইনজীবী, তারা মিডিয়াতে যা খুশি বলে ফাটিয়ে দিন, তারা কোর্টে কি কাগজপত্র জমা দিচ্ছেন আর কোর্টে পরিষ্কার কি বলছেন তার উপরে বিচার দাঁড়িয়ে। এটা অভয়ের বা তিলোত্তমার বাবা মায়ের ক্ষেত্রে একই ঘটনার কথা বলছে। আমাদের সমাজের ভাষা, আমাদের মনের ভাষা আর আইনের ভাষা, এই দুটো কিন্তু সম্পূর্ণ আলাদা। আর পরিণত বয়সের মানুষ হয়ে যে যতই আবেগে থাকুক না কেন, তারা এটা বারবার ভুলে যাচ্ছেন, এটা ভাবতে বড় অবাক লাগে। আমার মনে হয় যা যা কথা বলবার তথ্য প্রমাণ দিয়ে হাইকোর্ট আছে, সুপ্রিম কোর্ট আছে, যেখানে অ্যাপিল করা যায় সেখানে গিয়ে কথা বলুন আর প্রমাণ দিন। যদি তদন্তে পুলিশ হোক, সিবিআই হোক, ইডি হোক, প্রাপ্ত প্রমাণ, কাকে ডেকে জিজ্ঞাসাবাদ করা হয়েছে, কারা কোন ডিউটিতে কখন ছিল, কোথায় কে হাওয়া হয়ে গেছিল, তার সমস্ত ডকুমেন্টেশন আদালত চাইলেই পেতে পারেন। আমি তর্কের খাতিরে বলছি, পুলিশ বা সিবিআই দিল না, যিনি নিরপেক্ষ বিচারক তিনি কি জানতে চাইবেন না? অবশ্যই চান। আর সেখানে কেউই বাঁচতে পারবে না যদি কেউ জড়িয়ে থাকেন। হ্যাঁ, রাজ্য সরকারের একটা চেষ্টা থাকবেই যে পরিষ্কার প্রসেসটাকে ডিলে করে দেওয়া। আমরা বিভিন্ন চাকরি বাকরি, চাল ডাল, বিভিন্ন চুরি অন্যায় পশ্চিমবঙ্গে রাজ্য সরকারি সহায়তায় যা যা ক্রিমিনালরা ঘটিয়েছে, সেই ক্ষেত্রে বারবার দেখেছি তারা আদালতে হাইকোর্ট করে রায় দিয়ে দিলেই ডিভিশন বেঞ্চে চলে যায়, যাতে দেরি হয়। নিয়ম আছে আমার দেশে, ডিভিশন বেঞ্চে কোনো কিছু হয়ে গেলে সুপ্রিম কোর্টে চলে গেল, কারণ জানে সুপ্রিম কোর্টে পাহাড় প্রমাণ মামলা। এবার সুপ্রিম কোর্টে কোনো কিছু হয়ে গেলে সুপ্রিম কোর্টে ডিভিশন বেঞ্চে চলে যায়। ইচ্ছা করে তারা তাদের লাইফ টাইমটাকে বাঁচিয়ে একটু বেশি করে সময় নিয়ে নেয় পরিকল্পনা করবার, কোনো কিছু বলবার। কপিল সিব্বলকে বারবার সুপ্রিম কোর্ট বিভিন্ন জিনিস দিতে বলেছিল,
দিয়েছেন? এখনো না। বারবার একটাই ফুটেজ দেখানো হচ্ছে যে সঞ্জয় রায় রাত্রিবেলা ওই রুমের দিকে যাচ্ছে, রুমে ঢুকছে, রয়েছে নেই। তাই সঞ্জয় রায়ের আগে ওই রাস্তা দিয়ে প্রচুর লোক যাতায়াত করছে, সেই ফুটেজ আমাদের কারুর সামনে এসেছে? সেখানে কারা কারা ছিল? নেই। সম্মানীয় বিচারকেরা, তিনি লোয়ার কোর্ট হোক, হাইকোর্ট হোক আর সুপ্রিম কোর্ট হোক, তাদের কাছে এগুলো নজর এড়িয়ে গেছে? আগে না। অভয়া বা তিলোত্তমা কাণ্ডে যে ঘটনা ঘটেছে তার যদি সঠিক বিচার সম্মানীয় সুপ্রিম কোর্ট বা হাইকোর্ট যদি দিতে না পারে, তো তাহলে কিন্তু আইনের প্রতি মানুষের একটা আস্থার জায়গায় চিড় ধরবে, শুধুমাত্র পশ্চিমবঙ্গ নয়। এবং তখন আপনি আইন মেনে চলুন এই কথা বলতে গেলে কিন্তু অনেকজনের মনেই কিন্তু কিন্তু হবে। আমার মনে হয় যে সেই দিকটায় নিশ্চয়ই ভারতবর্ষের যারা দায়িত্বে রয়েছেন এই নিরপেক্ষ বিচার ব্যবস্থার সঙ্গে, তারা অ্যাওয়ার, যেটা এমন একটা সেন্সিটিভ ঘটনা, সেখানে যে রাজনৈতিক দলের যে মাতব্বররা জড়িয়ে থাকুক না কেন, ইনক্লুডিং স্বাস্থ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, যিনি তড়িঘড়ি দেহ পুড়িয়ে দিয়েছিলেন এবং তিনি প্রেস স্টেটমেন্ট দিয়েছিলেন, এটা অভয় বা তিলোত্তমার বাবা মায়ের কথা নয়, এবং তড়িঘড়ি ফাঁসি দেওয়ার চেষ্টা করছেন, প্রত্যেক মুহূর্তে তিনি চেষ্টা করে যাচ্ছে। আর সিবিআই কোন স্ট্র্যাটেজিতে তার বিভিন্ন রকম জায়গাতে বয়ান পাল্টাচ্ছে, সুপ্রিম কোর্টে জিজ্ঞেস করা উচিত, চেপে ধরা উচিত। বাঁচতে কেউই পারবেন না। আবার বলছি, দু একটা লোককে কিনে নেওয়া যায়, সিস্টেমকে পুরোটা কেনা যায় না। প্রশ্ন করবো রুদ্রদা, যে যেখানে দাঁড়িয়ে রাজ্য সরকার বারবার চাইছে সঞ্জয়ের ফাঁসি হয়ে যাক, তড়িঘড়ি করছে রীতিমতো, তা নিয়ে প্রশ্ন উঠছে যে রাজ্য সরকার এত তড়িঘড়ি কিসে সঞ্জয়ের ফাঁসি দেওয়ার জন্য? তিলোত্তমার মা বাবাও সেই প্রশ্ন তুলেছেন। অন্যদিকে কল্যাণ বন্দ্যোপাধ্যায় বলছেন যে আজকে মানে তিলোত্তমার মা বাবার কথা উল্লেখ করে বলছেন যে ফাঁসি চাইছেন না, তাহলে ওনারা কি চাইছেন? অন্য মহিলাদের ক্ষেত্রে যদি রেপ করে খুন হয় তাহলে দোষীদের মৃত্যুদণ্ড দেওয়া হবে না, এটাই কি ওনারা চাইছেন? যেহেতু ওনাদের মেয়ে রেপড হয়ে মারা গিয়েছেন বলে অন্য মেয়েদের ক্ষেত্রে যদি এরকম ঘটনা ঘটে তাহলে দোষী ফাঁসি সাজা হবে না বলা হচ্ছে। আসলে ওনারা এখন রাজনীতি করছেন, খুব ভালো রাজনীতি করছেন, আই এম সরি টু সে, কিন্তু নাও দে আর ইন পলিটিক্স, কমপ্লিটলি পলিটিক্স। বিকাশ ভট্টাচার্যের কথা আর ওনাদের কথা একই রকম হয়ে গেল, এই কথা বলছেন এখন কল্যাণ বন্দ্যোপাধ্যায়। বিষয়টা বোঝা যাচ্ছে না। দেখুন, পশ্চিমবঙ্গের মানুষ যাদের নিয়ে খোরাক করে তৃণমূল দলের, তাদের মধ্যে কল্যাণ বন্দ্যোপাধ্যায়ও কিন্তু পিছিয়ে নেই। তিনি খোরাক হওয়ার জন্য, লোকের কাছে খিল্লির পাত্র হওয়ার জন্য যে অমানসিক পরিশ্রম করেছেন, এই রিসেন্টলি আবার পার্লামেন্টে বোতল টোতল ভেঙে, গ্লাস ভেঙে কাটাটা মাথায়, খালি শিশি বোতলের মধ্যেই কেন যেন নাম আসে, খারাপ লাগে বলতে। তো দাওয়াতে ইসলামে বাণী ছড়ানো ববি হাকিমের মতো আরো এক ধাপ এগিয়ে গিয়ে বলেছেন যে যেখানে 5-6 জন মুসলমান মানুষ মিলে নামাজ পড়বেন সেটা নাকি ওয়াকফের সম্পত্তি হয়ে যাবে। মানে সেটা কল্যাণবাবুর বাড়ি হোক, মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়ির উঠোন হোক, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাড়ির ছাদ হোক, বা আমাদের হিন্দুদের মন্দির হোক, স্কুল হোক, যেখানেই নাকি মুসলমানরা 5-6 জন নামাজ পড়বে সেটা নাকি ওয়াকফের সম্পত্তি হয়ে যাবে। এই সমস্ত কথাবার্তা বলে টলে উনি নিজেকে এমন জায়গায় মেলে ধরেছেন, ওনাকে টেনে নামানো যাচ্ছে না। আর উনি বারবার দেখছেন এই সমস্ত ফালতু কথা বললে টিভিতে বেশ পরিচিতি পাওয়া যায়। এটা তৃণমূলের বিভিন্ন নেতাদের এই নিয়ে একটা কম্পিটিশন চলে। তো ওনারা আর কত নিজেদের কতটা ছোট করবেন দেখুন, সেটা তো আমি বলে দিতে পারি না। ওনারা কত ছোট হবেন এটা ওনাদের অধিকার নিজেদের ছোট করবার। তবে একটাই কথা বলি, রাজার নীতি যেমন রাজনীতি, নীতি শ্রেষ্ঠ, নীতির যে রাজা তাকে বলে রাজনীতি। যে নীতি মানুষের বেঁচে থাকবার গণতান্ত্রিক অধিকারের কথা নিশ্চিত করে তাকেই বলে রাজনীতি। দুর্ভাগ্যক্রমে এই তৃণমূল ধরনের রাজনৈতিক দলেরা, তারা সেই রাজনীতি করবার কথা বলতে এসে, মা মাটি মানুষ বলতে এসে পরিষ্কার বা মা মাটি ফিনিশ করে দেওয়ার যে গল্পে পুরো পরিকল্পনাটাকে সামনে নিয়ে চলে এসেছেন, সেই কারণেই মমতা বন্দ্যোপাধ্যায় আর নিজের নামের আগে সততার প্রতীক লিখতে পারেননি। সিপিএম এর অপশাসন থেকে মুক্ত হয়ে গিয়ে মানুষ দেখেছে যে আমি চোর তাড়াতে গিয়ে ডাকাত আনলাম নিজের বাড়িতে। এবার ইলেকশন প্রসেসটাকে তারা চুরি করেছে, যারা সরকারি অফিসার রয়েছেন, আইএস আইপিএস এর একটা বড় অংশ, ডিএম বিডিও এসডিপিও এসডিও, তাদের পুরোই ভোট লুটের এবং টাকা লুটের সঙ্গে জড়িয়ে নিয়েছেন বলে পশ্চিমবঙ্গের মানুষের এটা বক্তব্য। কিন্তু আবার বলছি যে টোটাল ঘটনার মনিটরিং করছে কিন্তু সুপ্রিম কোর্ট, তার উপরে পুলিশও নয়, এমনকি সিবিআইও নয়, এবং তাদের প্রত্যেক মুহূর্তে এখতিয়ার রয়েছে
সিবিআই কে এমনকি পার্সোনালি ডেকেও জিজ্ঞেস করা যে বন্ধ খামে আপনি কেন এই অসঙ্গতি বা যেগুলো নিয়ে জনমানুষের প্রভাব আসছে, বা আমাদের অভয়া বা তিলোত্তমার যে বাবা মা যাদেরকে বিভিন্নভাবে হেনস্থা করার চেষ্টা করছে রাজ্যের শাসক দল, তারা মেয়ের বিচার চেয়ে হন্যে বিভিন্ন জায়গায় ঘুরে বেড়াচ্ছে, তাদের একটা অসন্তোষ কাজ করছে, আপনাদের বয়ানগুলো বিভিন্ন জায়গায় মিলছে না, এটা আপনারা কেন করছেন, কোন স্ট্র্যাটেজির জন্য করছেন, এই একমাত্র জিজ্ঞাসা করতে পারেন কিন্তু সম্মানীয় সর্বোচ্চ বিচারালয় মানে সুপ্রিম কোর্ট বা তার সম্মানীয় প্রধান বিচারপতি, এবং সেখানে কিন্তু কেউ পিঠ বাঁচাতে পারবেন না। দেখুন, প্রত্যেকটা বিভাগেই কিন্তু প্রত্যেকটা দপ্তরেই কিন্তু কিছু ঠিক এবং ভুল লোক চিরকাল থাকে, আমাদের বাড়িতেও থাকে, অন্যান্য জায়গায় থাকে। ঘটনার জায়গা হচ্ছে ধরুন পশ্চিমবঙ্গ সরকার, নবান্নে যারা চাকরি করছে তারা কি সবাই তৃণমূলের ভোটার বা তৃণমূলকে পছন্দ করেন যে সরকার চালাচ্ছে? একদমই না। যারা রাস্তায় ধর্ণা দিচ্ছেন, আন্দোলন করছেন, যারা ডিএ পাচ্ছেন না তারাই রাজ্য সরকারের কর্মচারী। ইভেন পুলিশে নয়, তৃণমূলের থেকে অন্যভাবে রোজগার হয়ে যায়, তাই তারা ধর্ণায় নামেন না, রাস্তায় নামেন না, মানবিকতাকে রক্ষা করবার দায়িত্বে সংবিধানের নিয়মে তাদের কাজ, তারা উল্টো কাজ করেন। কিন্তু কৈফিয়ত তো দিতে হবে সবাইকে, সেই কৈফিয়তের জায়গায় দলমত নির্বিশেষে, অবশ্যই তৃণমূল বাদ দিয়ে বলছি, তৃণমূল চাইছে মমতা বন্দ্যোপাধ্যায় যা বলেছিল, একজনই খারাপ কাজ করেছে, যতই আপনারা সব দলের মানুষ, সব ধর্মের মানুষ, সব জীবিকার মানুষ বলুন না কেন, যে সঞ্জয়কে ডেকে নিয়ে আসা হয়েছিল, কে ডেকেছিল এই ভোর রাত্রিরে, সে কি করে অতগুলো রুমের মধ্যে একটা রুমেই ওই ডাক্তার বোনটি ঘুমোচ্ছে জেনে অন্ধকারে ঢুকে গেল, এই যেমন হতে পারে না। এবং যেভাবে তড়িঘড়ি দেহ পুড়িয়ে দেওয়া হয়েছে তৃণমূলের বিধায়ক, কাউন্সিলর, পুলিশ দিয়ে সরকারি, এবং মা বোনেরা জাস্টিস চাই বললে, অর্থাৎ জাস্টিস হলেই দোষীরা শাস্তি পাবে, এবং দোষীরা অবশ্যই তৃণমূলের লোক, তাই তৃণমূল এটা প্রমাণ করে দিয়েছে। জাস্টিস চাই বললে মা বোনেদের মেরে তাদের মাতাল বলে তাদের মোবাইল কেড়ে নিয়ে এবং পুলিশ দিয়ে জেলে পাঠিয়ে, এখানে স্পষ্ট মুখ্যমন্ত্রী চেয়েছেন যে একজনই দোষী, বাকিরা নেই, তাড়াতাড়ি ফাঁসি দিয়ে দাও, এবং পুলিশ সেই অনুযায়ী এভিডেন্স জোগাড় করেছে বা মুছেছে। তারপর খড়ের গাদায় ছুঁচ খোঁজবার মতো করে সিবিআই এসেছে। কিন্তু সিবিআই কতজনকে ডেকেছেন, কি কিভাবে ডেকেছেন, কি উত্তর পেয়েছেন, সেটাও কি লোয়ার কোর্টের যিনি জাজ, জানি না এই বিচারের সময় এগুলো জানা যায় কিনা, নাকি সিবিআই চাইছে যে আমরা কড়া প্রশ্নের মুখে নিজেরাই পড়ি হাইকোর্টে, এবং সেখানে হাইকোর্টের সম্মানীয় বিচারপতি যখন আমাদের ক্রস করবেন তখন আমরা বলতে বাধ্য হই কি কি হয়েছে। আগে থেকে বললে এই ধরনের স্টেট অপারেটেড ক্রাইম যা সবাই বলছে, সেই ক্ষেত্রে স্টেট পাশে দাঁড়িয়ে যাবে ক্রিমিনালদের, ফলে আমাদের কাজ করা অসুবিধা হবে। জানি না স্ট্র্যাটেজিগত কি, কিন্তু এই স্ট্র্যাটেজির জন্য পশ্চিমবঙ্গের মানুষ তারা বিভ্রান্ত রয়েছেন, চোখের জল ফেলছেন, এবং অনেকেই বলছেন যে পরিষ্কার যে কাজ পুলিশ চোখের সামনে করবার চেষ্টা করেছে তথ্য প্রমাণ লোপাট করে পুলিশ মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে, যেন মনে হচ্ছে সিবিআইও একটু গোপনীয়তা রাখতে গিয়ে তাদের ভেতরের স্ট্র্যাটেজি কি আছে জানি না, কিন্তু এমনটাই লাগছে, এটা তো আমরা কেউ অস্বীকার করতে পারি না। কিন্তু এই বিষয়ে কথা বলবার একমাত্র অধিকার এবং এই তদন্তের উপরে কড়া নজরদারি দিয়ে যে সিবিআই ঠিক করে তদন্ত করছে কিনা তার জন্যই বসে রয়েছেন সুপ্রিম কোর্ট এবং সুপ্রিম কোর্টের সম্মানীয় বিচারপতি। যে মানুষের বাচ্চা হয়ে এই তৃণমূলের নেতারা তারা নিজেরাও এই প্রশ্নগুলো নিজেরাও তুলছেন এবং জানেন, কিন্তু এই প্রশ্ন তুললে আমার প্রমোশন হবে না, তাই এখন মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছের লোক হতে গেলে মমতা বন্দ্যোপাধ্যায়ের অন্যায়টাকে লুকোতে হবে। দলে যখন ভাঙন চলছে, বেসিক্যালি এই ঘটনাতে তৃণমূলের আভ্যন্তরীণ অন্তর্কলহ, বাঁদরের পিঠে কে খাবে, এটা হতে গিয়ে যে মমতা বন্দ্যোপাধ্যায় দ্বিতীয়বার পোস্টমর্টম যাতে না হয়, হ্যাঁ আমি তো তড়িঘড়ি মৃতদেহ পুড়িয়ে দিয়েছি, বা হ্যাঁ 10 লক্ষ টাকা তো দেওয়াই যায় ওই বাবা মাকে বলা, এবং তারপর তৃণমূল দল নেমে গেছিল না উনি টাকা দেওয়ার কথা বলেননি, এই একটা টিম তৈরি হয়েছে। আবার বলছি,
এদের ভাবমূর্তি খারাপ হওয়ার কিছু নেই। এনারা চোর ছিলেন, জোচ্চোর ছিলেন, গণতন্ত্রের লুটেরা ছিলেন। তারপর এদের বাড়ির স্ত্রী, পুত্র এবং বাবা মাই সন্দেহ প্রকাশ করছেন যে আমাদের ঘরে মানুষের মতো দেখতে যে লোকটা ঘুরছে সে কি আদপেই মানুষ, নাকি সার্কাসে খেলা দেখানো কোন একটি জীবজন্তু হবে যে মানুষের পোশাক পরে ফেলেছে। ডাক্তারদের পক্ষে এবং অভয়া বা তিলোত্তমার বাবা মায়ের পক্ষে যে লয়াররা, তারা পুলিশ বলুন বা সিবিআই বলুন, তারা যে তদন্তের ক্ষেত্রে কোনো ফাঁক যদি রেখে থাকেন তা তারা তথ্য প্রমাণ দিয়ে ওখানে জমা দিয়েছেন কিনা জানি না। এখানে একটা বড় অ্যাম্বিগুইটি বা অস্পষ্টতা তৈরি হচ্ছে। তো আমরা চাই এটা প্রত্যেকেই মিটে যাবে, এবং সেই মেটাবার একমাত্র ক্ষমতা সুপ্রিম কোর্টের রয়েছে, এবং সুপ্রিম কোর্টের উপরে আমাদের কারোর কিছু বলবার অধিকার নেই। না দেখুন, কিন্তু রুদ্রদা, যে বিষয়টা বারবার উঠে আসছে আমাদের ক্যাম্পেইন কলিং মিডিয়াতেই, যখন আমরা এরকম প্রশ্ন করেছিলাম সঞ্জয়ের আইনজীবী যশ জালানকে, তিনি তখন দাবি করেছেন যে সিবিআই তদন্তে অনেক কিছু লুকিয়েছে। তার প্রশ্ন হচ্ছে যে প্রসিকিউশন কেন শুধু 50 জনের মানে জেরা করলো, 50 জনকে কেন জেরা করলো? 124 জনের মধ্যে সাক্ষ্য গ্রহণ করানো হলো মাত্র 50 জনকে। সিবিআই কে এই নিয়ে তিনি দিচ্ছেন। অন্যদিকে অভয়ার মা বাবা তারা দাবি করছেন, তারা আমার সঙ্গেই তাদের কথা হয়েছে এবং তিনি আমার সামনেই তার অভয়ার বাবা দুঃখ করতে করতে বলছিলেন যে চেস্ট মেডিসিনের সবাই জানে এই ঘটনা, এবং তাদেরকে কেন সিবিআই প্রশ্ন করলো না, কারণ চেস্ট মেডিসিন পুরোটাই করাপ্টেড, সেটা তারা তাদের মেয়ের মুখে শুনেছেন এবং সেটা তিনি আমার কাছে বলেছেন। সেখানে দাঁড়িয়ে সিবিআই কিন্তু একটা বড়সড় প্রশ্নের মুখে পড়ছিল। দেখুন, একটা স্পষ্ট কথা, সেটা হচ্ছে যে যে কথাবার্তা, যে জিজ্ঞাসা ব্যক্ত করছেন অভয়া বা তিলোত্তমার বাবা মা, তারা যে প্রশ্নগুলো বলছেন, এটা ঠিক যে এই প্রশ্নের মধ্যে আবেগটা অনেক বেশি করে কাজ করছে। কিন্তু আবেগ কাজ করছে বলেই তাদের প্রশ্নগুলো আইনের বাইরে সবকটাই, এটা কিন্তু কেউ বলতে পারবে না। ডেফিনেটলি আবেগের কিছু প্রশ্ন আছে যে প্রশ্নের উত্তর হয় না, কিন্তু তার বাইরে তারা এমন বেশ কিছু প্রশ্ন করেছেন যে প্রশ্ন আপনার আমার জনসাধারণের, যে কোনো মানুষের, আবার বলছি তৃণমূল ছাড়া দল মত নির্বিশেষে প্রত্যেকটা মানুষের। আর এই যে প্রশ্ন, বাবা মায়ের যে কথা, সে কথা সুপ্রিম কোর্ট অব্দি পৌঁছচ্ছে না এমনটা তো নয়। তো আমার নিজের মনে হয়েছে যেখানে সুপ্রিম কোর্ট নতুন করে অভিযোগ দায়ের করবার রাস্তা খুলে রেখে বোধহয় দিয়েছেন, যতটুকু আমি জানতে পেরেছি, আমার মনে হয় সেই ক্ষেত্রে অভয়া বা তিলোত্তমার আমাদের বাবা মায়েরা নিশ্চয়ই এই প্রশ্নগুলো উল্লেখ করবেন। কে ডেকেছিল সঞ্জয়কে, কেন ডেকেছিল, কি করে পৌঁছলো, ওই সময় এই ব্যক্তি উপস্থিত থাকলে হোক সিবিআই হোক পুলিশ বা যে কোনো সংস্থা, তারা ডাকেনি কেন? এবং মমতা বন্দ্যোপাধ্যায় কেন তাদের কথা না শুনে স্বাস্থ্যমন্ত্রী এবং পুলিশ মন্ত্রী তিনি যে অসঙ্গতিগুলোকে তুলে ধরেছেন, যেভাবে পুলিশ তথ্য প্রমাণ লোপাট করেছে, যেভাবে পিডব্লিউডি সেমিনার রুম, যেখানে নাকি দেহটি সাজিয়ে রেখে দেওয়া হয়েছিল মাত্র, তার আশপাশের সেমিনার রুমের পাশের ঘরগুলো, বাথরুমগুলো ভেঙে দেয়, কি কারণে? এই প্রশ্নে মমতা বন্দ্যোপাধ্যায়ের নাম অবশ্যই ইনক্লুড করতে হবে, কারণ ভারতীয় সংবিধানের বাইরে কেউই নন। যদি না করেন এই কথাগুলো, যদি আপনাদের মিডিয়ার সামনে তারা শুধুমাত্র বলেন, তো তাহলে কোনো কাজের কাজ হবে না। আপনারা প্রশ্ন জানবেন, উত্তর জানবেন, মানুষের কাছে পৌঁছে দেবেন। মিডিয়ার কাজ এইটুকু। মিডিয়া করা নাড়তে পারে কিন্তু বিধান দিতে পারে না। তাই বিধান দিতে পারে একমাত্র কোর্ট। যে কথাগুলো কোর্টের ঘরে বলতে হয়, সেই কথাগুলো যদি রাস্তাঘাটে স্লোগান মিছিল করে বলি, তার কোনো ভ্যালু থাকে না। এটা নিশ্চয়ই সবাই জানেন। যদি করে সেটা তুলে আনুন, যদি কোনো প্রমাণ থাকে সেটা দিন, নাহলে শুধুমাত্র দেখুন মিডিয়াতে বাজার গরম হবে, আমরা আলোচনা করব, আমাদের কারুর মন ভালো হবে, কারুর মন ভালো হবে মানে তৃণমূলের মন ভালো হবে। এই তো আমরা বুঝিয়ে দিতে পারলাম, এই তো আমরা তৃণমূলকে বাঁচিয়ে দিতে পারলাম, সামনে 26-এ ভোট, নাহলে এটা কেলো হয়ে যাবে, আরো চুরি করতে পারবো, মুসলমান সমাজকে সঙ্গে নিয়ে ঠকিয়ে যে ভোটটা পায় সেটাতে তারা এইভাবে বগল বাজাবে। আমরা সবাই জানি। আলোচনা বড্ড বেশি মিডিয়াতে হচ্ছে, হবে, কিন্তু ঘটনা হচ্ছে সেই আলোচনা তথ্য প্রমাণ দিয়ে কি কোর্টে সাবমিট করছেন কেউ? 90% মানুষ লোয়ার কোর্ট যে কারণে বলেছিল যে এটা আমাদের অনেকেরই অস্বস্তি হয়েছিল যে কি করে হয় বিরলতম ঘটনা নয়,
তিনি পুঙ্খানুপুঙ্খ লাইনে বিচারক বক্তব্য রেখেছেন, সেখানে কার কোথায় গাফিলতি তিনি সমস্ত প্রশ্ন তুলে দিয়েছেন। সেইটা আমাদের জনগণ কজন জানে? কেউ জানেন না, অধিকাংশ জনই জানেন না যে সেখানে প্রত্যেকে ছত্রে ছত্রে এই মৃত্যুর সময় থেকে রাজ্য সরকারি গাফিলতি এবং পুলিশি ব্যর্থতা এবং দায় এড়িয়ে যাওয়া কতটা মারাত্মক এবং গভীর এবং কিভাবে এই তদন্তকে গুলিয়ে দিয়েছে তা প্রত্যেকটা লাইনে উঠে এসেছে। জায়গা সুপ্রিম কোর্ট, জায়গা হাইকোর্ট, কোনো পক্ষই যেন শুধুমাত্র মিডিয়াতে তার গাল গল্প বা মনের কথা না বলেন, প্রমাণ সহকারে আইনজীবীদের মধ্যে দিয়ে হয় হাইকোর্ট বা সুপ্রিম কোর্টে দয়া করে জানান, নাহলে আপনারা আপনাদের চোখের জল মনে হবে যে বোধহয় তার মধ্যে কোথাও যেন একটা ফাঁকি রয়েছে। আমি বাইরে বলছি, এই আমি জুনিয়র ডাক্তারদের ক্ষেত্রে দেখেছি, তারা থেকে থেকেই সিপিআইএম নেতাদের বগলে পুরে বা কোলে উঠে তারা অনেকেই আমরা নিরপেক্ষ বলে একে তাকে বিভিন্ন বিজেপিকে থেকে স্লোগান দেবো এরা করেছে, করে আবার বলেছে নিরপেক্ষ, আবার উন্নাও হাতরাসের ঘটনা তুলেছে, বেশ করেছে। কিন্তু পশ্চিমবঙ্গের মণিপুরে যখন বিজেপির একজন মহিলাকে নগ্ন করে মুসলমান মহিলাকে কুচবিহারে 1 কিলোমিটার দৌড় করানো হলো, মারা হলো, যা কোনো অংশে মণিপুরের থেকে ছোট ঘটনা নয়, সেটাকে বেমালুম চেপে গেলেন আমার এই নিরপেক্ষ প্রতিবাদী জুনিয়র ডাক্তার নেতারা। এবং যেদিন এই রায় বেরোচ্ছে, দাঁড়ান, যেদিন এই রায় বেরোচ্ছে সেদিন অধিকাংশ জুনিয়র ডাক্তার নেতাকে দেখতে পাওয়া যায়নি মিডিয়ার সামনে। কেন? তারা কোথায় গিয়েছিলেন? আমি আবার বলছি, আরজি করে যা যা হয়েছে, অতক্ষণ ধরে যে ঘটনা ঘটেছে, একটা তরতাজা মহিলাকে অতক্ষণ ধরে মারা হলো, স্বাস্থ্যকর্মী, স্বাস্থ্য বিভাগের অধিকর্তারা, লোকজনেরা, পুলিশ, জুনিয়র ডাক্তার, সিনিয়র ডাক্তার কানে তুলে বুঝে বসছিলেন না শিলনোড়া বুঝে? কোথায় হারিয়ে গেছিলেন সবাই? তারপর নাম তো নিশ্চয়ই বেরোবে। দেখুন, ভারতীয় আইনের উপরে আমাদের আস্থা রয়েছে, কিন্তু আবার বললাম, বিচারক কি কি হচ্ছে সেই শুনে তো বিচার দেবেন না। ঘটনাক্রম যারা ক্যামেরার সামনে আসেনি তারা অপদার্থ, খারাপ। যারা এত প্রতিবাদী, এত অনেস্ট, প্রমাণ করতে গিয়ে কয়েকজন জুনিয়র ডাক্তারের সময় লাগলে তাদের বন্ধুর মৃতদেহ, তারা যে এই অন্যায় এই কলেজগুলোতে, এই মেডিকেলে মমতা বন্দ্যোপাধ্যায় তৃণমূল সরকার এই সন্দীপদের দিয়ে ঘটাতো, তখন তারা চুপ করেছিলেন কেন? তো বাদ দিন। আমার মনে হয় যে পরিষ্কার বাবা মায়ের কাছে সেই ক্ষমতা রয়েছে, একটুখানি চোখ কান খুলে, জানি না তাদের সিপিএম বিভিন্ন রকম আইনজীবীদের মাধ্যমে বিভ্রান্ত করার চেষ্টা করেছিল কিনা, কিংবা এই সিপিআইএমেরই যারা লেফট এবং আল্ট্রা লেফট, বাম এবং অতি বাম, যারা ছাত্র আন্দোলনের হঠাৎ নেতা হয়ে গিয়ে আজকে সমাজে যারা ফেসবুকে আগে কোনো কিছু পোস্ট করলে 5,000 লাইক পড়তো, এখন 50,000 লাইক পড়ছে, ভালো লাগছে দেখতে। তাদের কথাতেই এই লয়াররা সিলেক্ট হয়েছে কিনা, পুরোটাই তো বাম অঙ্কে একটা বাবা মায়েদের এই দুর্গতি, এবং যেটা কাজে লাগিয়েছে হচ্ছে তৃণমূল প্রথম থেকে। তো ফলত তারা সঠিক তাদের জায়গাতে মমতা বন্দ্যোপাধ্যায় থেকে শুরু করে বাকি যা যা তাদের মনে হচ্ছে প্রমাণ দিয়ে, তাদের আইনজীবী রয়েছেন এখন, তাদের সঙ্গে পরামর্শ করে সুপ্রিম কোর্টে মামলা দাখিল করতে হবে সোজা। সুপ্রিম কোর্ট এটা কিন্তু বন্দোবস্ত নেবেনি, কারণ তাদের কাজ, সেটা ইডি হোক, সিবিআই হোক, যে কোনো তদন্তকারী সংস্থা হোক, কেউ রেয়াত পায় না, কিন্তু কড়া শাস্তি দেয় সুপ্রিম কোর্ট। এই একটা দিক। দ্বিতীয় দিক, জাস্টিস ফর আরজি কর বললে কাউকে কি নির্দেশ দেওয়া হয় কে খুন করেছে বা কে অন্যায় করেছে? না, জাস্টিস অর্থাৎ বিচার, তাতে যে কোনো দল মত যেখান থেকেই আসুক না কেন মানুষ, যিনি দোষী হবেন তার শাস্তি হবে, এটাই। কিন্তু যখনই পশ্চিমবঙ্গের মায়েরা, বোনেরা, মানুষ তারা রাস্তায় নেমেছেন, প্রতিবাদ করেছেন, তখন তৃণমূল দল তাদেরকে মারধর করেছেন, মোবাইল কেড়ে নিয়েছে। বারবার আমরা টেলিভিশনে, মিডিয়ায়, পাড়ায়, বিভিন্ন জায়গায় দেখতে পেয়েছি। জাস্টিস ফর আরজি কর বলা হয়েছে, তারা গান গেয়েছেন, সেটা পুজো মণ্ডপ থেকে শুরু করে, বারাসাত থেকে শুরু করে বিভিন্ন জায়গায় খুনের ধারায় মামলা দিয়ে পুলিশ মন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জেলে পুরে দিয়েছে। এও আমরা দেখেছি। এইটার এগেনস্টে মামলা হওয়া উচিত রাজ্য সরকারের বিরুদ্ধে, কেউ পার পাবে না, করছেন না কেন? এবং তারপর পরিষ্কার আজকে দাঁড়িয়ে তার বাবা মা যখন তার মেয়ের সুবিচারের জন্য বিভিন্ন জায়গায় কাঁদতে কাঁদতে ছুটে বেড়াচ্ছেন, সেখানে দাঁড়িয়ে এই পাষণ্ড তৃণমূলের বিভিন্ন সময় দুর্নীতিতে জড়িয়ে থাকা বা দুর্নীতিকে সমর্থন করা, খুন দুর্নীতিতে
সমর্থন করা নেতারা তারা বাবা মাকে ছোট করছেন, হুঙ্কার দিচ্ছেন, থ্রেট দিচ্ছেন। সেটা ববি হাকিম থেকে শুরু করে, মদন মিত্র থেকে শুরু করে, কুণাল ঘোষ থেকে শুরু করে বিভিন্ন জন, ছেড়ে দিন কত নাম বলবো, তা দিয়ে তারা বারবার প্রমাণ করছেন যে যাদের তারা আড়াল করতে চাইছেন বা এই নৃশংস পরিকল্পিত হত্যাকাণ্ডের সঙ্গে অবশ্যই তৃণমূল জড়িয়ে, নাহলে তারা এই কথা একেবারে বলতেন না। এবং এই ঘটনাতে অপরাধীদের বাঁচাবার ক্ষেত্রে তৃণমূল নেত্রীর কোথাও না কোথাও স্পষ্ট যোগাযোগ আছে। সঠিকভাবে সুপ্রিম কোর্টে যদি মামলা দায়ের করেন, ইভেন এই যে পাষণ্ডরা এই কথাগুলো বলছে, কত টাকা চাই বলছেন কেউ কেউ, লজ্জাও লাগে না? একটা বিশ্বাস, যদি কেউ তাদের এই প্রশ্নগুলো কেন, তাদের পক্ষেও তো অত্যন্ত যোগ্যতা সম্পন্ন লয়াররা রয়েছেন বলে আশা করব। জানি না কেন সিপিএম নেতা বিকাশ ভট্টাচার্য, তার ভূমিকা নিয়ে বিভিন্ন ক্ষেত্রে বিভিন্ন প্রশ্ন ওঠে। বিকাশ ভট্টাচার্যকে কেন সরে যেতে হলো অভয় বা তিলোত্তমার লয়ারের থেকে? তারপর এলেন সিপিআইএম এর আর এক নেত্রী বৃন্দা কারাতের ঘনিষ্ঠা বা পরিচিতা বৃন্দা গ্রোভের, যিনিও সরে গেলেন। কেন এই ঘটনা হচ্ছে? আমার মনে হয় যে লয়াররা এই মুহূর্তে রয়েছেন, যেভাবে রাজ্য সরকার গুলিয়ে দেওয়ার চেষ্টা করছে পুরোটা, বা যদি এক্ষেত্রে সিবিআই এরও কোন রকম দুর্বলতা থেকে থাকে, সিবিআই এর ভেতরেরও কোন নিয়োজিত ব্যক্তি, তো তাহলে সমস্ত কিছুই পরিষ্কার ওপেন করা উচিত সুপ্রিম কোর্টের কাছে। এবং আমার দৃঢ় বিশ্বাস যে অবশ্যই সুপ্রিম কোর্ট কড়া থেকে কড়া বন্দোবস্ত নেবে যদি অভিযোগ সঠিকভাবে সঠিক ব্যক্তির উপরে হয়। কেন পুলিশ মন্ত্রী, কেন মুখ্যমন্ত্রী, কেন স্বাস্থ্যমন্ত্রী তিনি বেঁচে যাবেন? ভাই বিনীত গোয়েল বা স্বাস্থ্য দপ্তরের যিনি সেক্রেটারি রয়েছেন বিভাগীয়, তিনি বেঁচে যাবেন। প্রত্যেককেই এই বিষয়ে অন্তর্ভুক্তি করতে হবে। সেই অভিযোগ আমার মনে হয় যে বাবা মায়েরা যারা রয়েছেন তারা নিশ্চয়ই ভাবছেন। আবার বলছি, তৃণমূল চাইছে সঞ্জয় একা এটাকে বলে পুরো বাকিদের চেপে দিতে। রুদ্রদা, এই যে আপনি আপনার উত্তরের মধ্যে দুজনের নাম বলেন, একজন বৃন্দা গ্রোভার এবং আরেকজন হচ্ছেন মুখ্যমন্ত্রী, বাবা মা তাদের সম্বন্ধে কেন কিছু বলছেন এই প্রশ্ন তুলছেন। সেখানে দাঁড়িয়ে আমাদের ক্যাম্পেইন কলিং মিডিয়ার সামনেই কিন্তু অভয়ার বাবা তিনি বলেছেন যে আমাদের মেয়ের মৃত্যুর যেদিনকে মৃত্যু হয়েছে সেদিনকে মুখ্যমন্ত্রী নাকি ঝাড়গ্রামে বসে সেটার মনিটরিং করছিলেন। তিনি কি আমাদের মেয়ের মৃত্যু মানে মৃত্যু যে চলছে, মৃত্যুর জন্য যে খসড়া লেখা হচ্ছে তার মনিটরিং করছিলেন? মানে আমার মেয়েকে কিভাবে মারা হবে সেটার মনিটরিং করছিলেন মুখ্যমন্ত্রী। এবং তিনি সরাসরি এই অভিযোগ করেছেন যে আমাদের মেয়ের মৃত্যুর জন্য মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সরাসরি দায়ী, তার হাত রয়েছে এর মধ্যে প্রথমত। এবং বৃন্দা গ্রোভারকে নিয়ে তিনি যে কথা বলেছেন যে তিনি নাকি করাপ্টেড, এই ওয়ার্ডটা ইউজ করেছেন, কোট আনকোট করাপ্টেড, এই কথাটা বলেছেন অভয়ার বাবা। এবং এর পরেই দেখা যাচ্ছে যে তিনি সরাসরি মুখ্যমন্ত্রীকে দায়ী করার পর থেকেই দেখা যাচ্ছে যে কলকাতা হাইকোর্টে সেই কথা উল্লেখ করেছেন এবং শাসক দলের নেতাদের তাতে শিকার হতে হচ্ছে বারবার। কোমর বেঁধে একযোগে আক্রমণের জন্য ময়দানে নেমেছেন কুণাল ঘোষ, ফিরহাদ হাকিম, কল্যাণ বন্দ্যোপাধ্যায় এবং তাদের দলে এখন নাম লিখেছেন কামারহাটির তৃণমূল বিধায়ক মদন মিত্র। তিলোত্তমার মা বাবার ক্ষতিপূরণ লাগবে কিনা সেই নিয়ে প্রশ্ন করছেন এবং তাদের বলছেন যে যদি ক্ষতিপূরণের টাকা প্রয়োজন হয় তাহলে মানুষ দেবে, সরকার দেবে। কি বলবেন? দেখুন, দু তিনটে প্রশ্ন আপনার প্রশ্নগুলোর মধ্যেই লুকিয়ে রয়েছে। প্রথম কথা হচ্ছে যে মমতা বন্দ্যোপাধ্যায়কে অবশ্যই দায় নিতে হবে মুখ্যমন্ত্রী হিসেবে, পুলিশ মন্ত্রী হিসেবে এবং স্বাস্থ্যমন্ত্রী হিসেবে। কারণ আপনার সন্তান চলে গেলে আপনি কথা বলতে পারতেন। নিজের নামের আগে, মানুষ বলবার আগে, সমাজে বেরোবার আগে একবার ভেবে দেখবেন। আপনি যে রাজনৈতিক দল করুন না কেন, মানুষ থুতু ছুড়বে স্যার, দয়া করে কথাগুলো বলা বন্ধ করুন। আপনি যেই হন, যা করছেন অন্যায় করছেন, যা করছেন তা কোনো সুস্থ মানুষের বাচ্চা করতে পারে না। না রুদ্রদা, এখানে এইটুকুও বলা হতো যে আপনি কত টাকা চান, এইটুকু যদি বলা হতো মনে করতাম যে রাজনৈতিক কারণে তিনি বলতে বাধ্য হচ্ছেন। কিন্তু তারা তো সরাসরি বলছেন অভয়ের মা বাবা নাকি রাজনীতি করছেন, তাদের গলা থেকে যেটা বেরোচ্ছে সেটা নাকি রাজনীতির কথা এবং সেটা নাকি তারা বামেদের যে মুখপত্র সেখান থেকে নাকি পড়ে ফেলতে পারছেন, মানে সেখান থেকেই নাকি খবর পাচ্ছেন। তাতে তৃণমূল বিধায়করা যেটা বলছেন যে প্রথমে বলছেন সঞ্জয় রায়কে ফাঁসি দিতে হবে, অভয়ের মা বাবা বলছেন ওকে ফাঁসি থেকে বাঁচানোর চেষ্টা করেছেন তৃণমূলের বড় বড় মাথারা, রাজ্য কোর্টে গেল ফাঁসি চেয়ে,
সিবিআই কোর্টে গেল, ফাঁসি চাইলো, মমতা বন্দ্যোপাধ্যায় বললেন ফাঁসি চাই। এখন যখন ফাঁসি হলো না তখন বলছেন মমতা বন্দ্যোপাধ্যায় এত তাড়া কেন ফাঁসি দেওয়ার, সঞ্জয়কে ফাঁসি হলে তথ্য প্রমাণ লোপাট হয়ে যাবে। একই সঙ্গে বলছেন মদন মিত্র বলছেন তাহলে মমতা বন্দ্যোপাধ্যায় কি করবেন, ওরা কিছু চাই না বলছেন, রাতারাতি প্রতিদিন কথা বদলে যাচ্ছে। বিজেপি সিপিএম এর মতো কথা ওদের মুখে তোতা পাখির বুলি, তাহলে কি ক্ষতিপূরণ চান সেটা মুখে বলুন। সিপিএম বিজেপির নাম এখানে আসছে কি করে? উনি তো প্রথম থেকে ওনারা বলছেন যে আমরা অরাজনৈতিক, আমরা শুধু মেয়ের বিচার চাই, সেখানে তাহলে রাজনৈতিক প্রশ্ন উঠছে কি করে? দেখুন, আপনি যদি বলেন যে আকাশ নীল, বিজেপির কোন নেতা যদি বলে আকাশ নীল, অন্য কোন রাজনৈতিক দলের লোকেরা যদি বলে আকাশ নীল, তাহলে তৃণমূল রেগে যাচ্ছে। কারণ তৃণমূল বলছে আকাশ হচ্ছে বেগুনি। এটা হচ্ছে সোজা হিসেব। মদন মিত্র যে কথা বলেছেন তা মানবিকতার পক্ষে দুর্ভাগ্যজনক। মদন মিত্র এতদিন অসুস্থ হয়েছিলেন, তারপর তিনি ঘুমাচ্ছিলেন, তার দলে এখন বাদরের পিঠে ভাগ চলছে। দলের মালিক কে হবে না হবে একে ঠুসঠাস করে গুলি করে দিচ্ছে। হ্যাঁ, আবার মমতা বন্দ্যোপাধ্যায় দেখতেই পাওয়া যাচ্ছে বিভিন্ন রকম মিডিয়াতে, সে তার পরিষ্কার বিভিন্ন দুর্নীতিতে হয় জেল খেটেছে বা জেল খাটবে বা জেলে যাওয়া বিভিন্ন যে নেতারা রয়েছেন তাদেরকে জড়ো করে একটা নতুন টিম তৈরি করেছেন, এবং দলের যারা ইয়াং এমএলএ এমপি রয়েছেন তাদেরকে একটা কর্নারে সরিয়ে দিয়েছেন। শোনা যাচ্ছে তাদের নেতা নাকি হবার চেষ্টা করছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, ছেড়ে দিন। এই বাঁদরের পিঠেভাগের সময়তে প্রচুর লোক আছে যারা মমতা বন্দ্যোপাধ্যায় বাঁচাও এটা করতে গেলে এই অভয়া বা তিলোত্তমা, যার মৃত্যু কিংবা চেষ্টা করেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়, তাকে ভালো বানাবার একটা মিথ্যে চেষ্টা যারা করবে তাদের নাকি নম্বর বাড়বে, 26-এ টিকিট পাবে, এবং ইলেকশনের সময় যে টাকাটা তৃণমূলের তোলাবাজির টাকা বিভিন্ন জায়গায় ভোট কেন্দ্রের জন্য, মস্তান কেন্দ্রের জন্য ব্যবহৃত হয়, তা তাদের হাতে যাবে বা ক্ষমতা হাতে যাবে। এই যে অভয়া এবং তিলোত্তমার মৃত্যুকে কেন্দ্র করে মমতা বন্দ্যোপাধ্যায়ের দিকে আঙুল প্রথম থেকে তো সবাই তুলেছে, তার বাবা মা শুধু তোলেনি। অভয়া বা তিলোত্তমার বাবা মা রাস্তায় নেমেছেন পরে, সামনে এসেছেন পরে। তার আগে পশ্চিমবঙ্গের এই ডাক্তাররাও রাস্তায় নামবার আগে পশ্চিমবঙ্গের আপামর জনগণ, বাবা মা, দাদু জেঠুরা, তারা প্রতিবাদ করেছিলেন, তারা রাত জেগেছিলেন, তারা এই প্রশ্নগুলো তুলেছিলেন। আমরা দেখতে পেলাম যে সিবিআই যখন সুপ্রিম কোর্টে একের পর এক বন্ধ খামে স্ট্যাটাস রিপোর্ট জমা দিয়েছে, সেখানে যে বিচারপতিরা তারা দেখে কেউ বলছেন যে 30 বছরের অভিজ্ঞতায়, মানে 30 বছরের চাকরি জীবনে এমন অভিজ্ঞতা হয়নি, ভয়াবহ ঘটনা, বা কেউ বা মানে প্রধান বিচারপতি চন্দ্রচূড় তিনি তো আটকেই উঠেছিলেন প্রায়। অথচ দেখা গেল যে যে রিপোর্ট সিবিআই এখানে জমা দিল, মানে এখানে শিয়ালদা কোর্টে জমা দিল বা হাইকোর্টে এসছে, বোঝা যাচ্ছে না যে সেইখানে কেন বিচারপতি বললেন যে বিরল থেকে বিরলতম ঘটনা নয়। সুপ্রিম কোর্টের বিচারকদের এক অনুভূতি এবং এখানে লোয়ার কোর্টের বিচারকের আরেক অনুভূতি, বলছেন বিরল থেকে বিরলতম ঘটনা নয়। তাহলে কি ব্যাপারটা এরকম যে সিবিআই এমন কোনো খেলা খেলছে যেটা পরবর্তীকালে হয়তো একটা বোম বাস্টিং কিছু হয়ে আসবে, এই মুহূর্তে সিবিআই সবটা বের করছে না? তা নাহলে সাধারণ মানুষের মধ্যেও তো এরকম প্রশ্ন তৈরি হচ্ছে। দেখুন, এটা খুব সোজা ঘটনা যে সমাজে একটা অস্থিরতা তৈরি হয়েছে। তার কারণ যে ঘটনা ঘটেছে অভয়া বা তিলোত্তমার সঙ্গে, বারবার ঠিক এই ধরনের ঘটনা বহু আগে পশ্চিমবঙ্গে ঘটেছে, পরেও ঘটেছে অভয়া ঘটনার পরে। কিন্তু যে পরিকল্পিত উপায়ে সরকার এবং রাজ্য সরকারের দুটি ডিপার্টমেন্ট, যে দুটি ডিপার্টমেন্টের মন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, যে দুটি ডিপার্টমেন্টের সম্পর্কে মানুষের অভিযোগ বা তাদের খোলা চোখে রোজ দেখা যে যে দুর্ভাগ্যপূর্ণ ঘটনাগুলো, দুর্নীতির ঘটনাগুলো, তা বিরল অবশ্যই। কিন্তু এই বিরলতম কি বিরলতম নয় তা প্রমাণ সাপেক্ষ, এভিডেন্সের ওপরে এক একটা করে তদন্তের পর্যায়ে যায়। এবং সেক্ষেত্রে সিবিআই স্ট্র্যাটেজিক্যালি তাদের এই কাজগুলো করতে পারে, কেন করেছে তা জানি না, কিন্তু অবশ্যই প্রচুর প্রশ্ন উঠেছে এই বিষয়ে। কোনো অবকাশই নেই যে পুলিশ 4 দিন ধরে তথ্য প্রমাণ জোগাড়ের নামে কোন তথ্য প্রমাণ লোপাট করবে, কিভাবে এফআইআর করবে, সেখানে কোন ভুল কথা ইচ্ছা করে লিখবে, কত দেরিতে করবে,
অভয়া বা তিলোত্তমার যে ল্যাপটপ বা ফোন, তাতে তার নিজেরই ফিঙ্গারপ্রিন্ট নেই। আবার ঠিক যেমন সঞ্জয় রায়ের যে ব্লুটুথ হেডসেট যেটা পাওয়া গেছে, তার যা ছিল এবং যা জমা পড়েছে সিজার লিস্টে, দুটো আলাদা কোম্পানির হয়ে গেছে। এই নানা রকম যে অসঙ্গতি, আমরা যখন শিয়ালদা কোর্টের বিচারক রায় দিলেন, আমরা রায়টাকে নিয়ে বিচলিত হয়েছি, কিন্তু এই রায়ের যে 170 পাতা প্রায় যে রায়, সেই রায়তে প্রত্যেকটা মুহূর্তে তিনি লিখে গেছেন যে কিভাবে গুলিয়ে দেওয়া হয়েছে, এবং সেই গুলিয়ে দেওয়া কোনো একটা পরিকল্পনা ছাড়া হতে পারে না। পুলিশের ভূমিকা একদম তৃণমূল নেত্রী, আমাদের সম্মানীয় মুখ্যমন্ত্রী, তিনি যেভাবে চেয়েছিলেন একা সঞ্জয়ের মতোই করে যেন পুরো ঘটনাটা সাজানো হোক, এবং তা যেন তার পুলিশেরা করেছে মন দিয়ে। কিন্তু তারপর সিবিআই এর যে তদন্তের ধরন, সেই ধরন নিয়ে অনেকেই অসন্তোষ প্রকাশ করছেন। কেন সিবিআই এটা করছে তা তো বলা যাবে না। এরিয়ার মধ্যে এই ঘটনা ঘটেছে, যেখানে পুলিশ ছিল, স্বাস্থ্য বিভাগ ছিল, পিডব্লিউডি তথ্য প্রমাণ লোপাট করা হয়েছে, এবং তিনি মুখ্যমন্ত্রী হিসেবে এবং পুলিশ মন্ত্রী হিসেবে দায়িত্ব নিয়ে অ্যানাউন্সমেন্ট করেছেন যে আমি তো দেহটাকে পুলিশ দিয়ে পুড়িয়ে দিলাম, এবং সেখানে তৃণমূল দলের এমএলএ এবং কাউন্সিলর দাঁড়িয়ে রয়েছে কাঠ সাজিয়ে। এটা আমরা সবাই দেখেছি, মুখ্যমন্ত্রীর বয়ান রয়েছে। তাই বাবা এবং মা তারা আবেগের জায়গা থেকে যে কথা বলেছেন, ঝাড়গ্রাম থেকে না কোথেকে তিনি মনিটরিং করছিলেন, তার কত লিগ্যাল ভ্যালু আছে আমি জানি না, কিন্তু মুখ্যমন্ত্রী মিডিয়াতে এই বক্তব্যের লিগ্যাল ভ্যালু আছে যে তিনি দেহটাকে তড়িঘড়ি জ্বালিয়ে দিয়েছিলেন যাতে দ্বিতীয়বার পোস্টমর্টম না হয়। তো তাহলে সেটা তারা উল্লেখ করেছেন কি, নাকি আপনাদের মিডিয়ার সামনে বলে তো লাভ নেই? বিকাশ রঞ্জন ভট্টাচার্য, তাকে সিপিএম তাদের মাথায় চাপিয়ে দিক, এই আন্দোলনকে নিজেদের কবর থেকে উঠে বেঁচে উঠবার জন্য জুনিয়র ডাক্তারদের একটা বড় অংশকে ব্যবহার করেছেন। এই সিপিআইএম করতে গিয়ে আন্দোলনটার যে অনেস্টি, সেটা বিরাট ক্ষতি করেছেন, এ সবাই জানে। কিন্তু এই সিপিআইএম এর নেতা, দেখুন, বিকাশ রঞ্জন ভট্টাচার্য একজন অভিজ্ঞ আইনজীবী, তার আইনি দক্ষতা নিয়ে কোনো প্রশ্ন আমি করব না, কিন্তু তার চুপ হয়ে থাকা বা একই কথা বলা, যেটা উনি এই এখন চাকরি চলে যাওয়া সংক্রান্ত মামলায় 1.5 ঘন্টা ধরে এমন বয়ান দিলেন যা 15 মিনিটে দিয়ে দেওয়া যেত, এবং সিবিআই এর লয়ারকে কথা বলতে দেননি এই চাকরি দুর্নীতিতে, জানিয়ে প্রায় যারা যোগ্য তারা অব্দি কিন্তু বিস্ফোরক হয়ে উঠেছেন এই বিকাশ ভট্টাচার্যের বিরুদ্ধে। তো বিকাশ রঞ্জন ভট্টাচার্যকে লয়ার তো আমাদের অভয়া বা তিলোত্তমার বাবা মায়েরাই রেখেছিলেন। তারপর যাকে দুর্নীতিগ্রস্ত বলছেন তাকেও তো তারাই রেখেছিলেন। এবার কে সাপ্লাই দিতে বলেছিল তাদের? সেই নামগুলো তারা সামনে নিয়ে আসুক। কিন্তু দেখুন, এটা তর্কাতর্কি হবে, কিন্তু তাদের যন্ত্রণার অবসান হবে না। আমরা যে যতই বড় বড় কথা বলি না কেন, তাদের মেয়ে হারিয়েছেন তারা। আমরা সহানুভূতি প্রকাশ করতে পারি যে কেউ, কিন্তু তাদের পরিবারের যে অভাব, সেটা আমরা কেউ পূরণ করতে পারবো কি? কেউই পারবো না। মমতা বন্দ্যোপাধ্যায় স্বাস্থ্যমন্ত্রী, পুলিশ মন্ত্রী, মুখ্যমন্ত্রী হিসাবে এই পুরো ঘোটালার মধ্যে যে জড়িয়ে রয়েছেন, এই পরিকল্পিত নৃশংস হত্যাকাণ্ডের মধ্যে জড়িয়ে রয়েছেন, তা পশ্চিমবঙ্গবাসী জানেন বলেই তারা রাস্তায় নেমেছিলেন সবাই একযোগে। কেমন? তো যাই হোক না কেন, সেটা তো বয়ানে উল্লেখ করতে হবে। তাদেরকে নতুন করে কমপ্লেন করবার সুযোগও বোধহয় দিয়েছে সম্মানীয় সুপ্রিম কোর্ট। তো তারা বলুন, তথ্য প্রমাণ দিয়ে, তাদের তো লয়ার রয়েছে। এবার তাদের কেন দুজন লয়ার, একজন সরে গেছে, বিকাশবাবু সরিয়ে দিয়েছে তারা, আর নাম্বার 2, তারপরেও নিজেদের লয়ার সম্পর্কে যদি দুর্ভাগ্যজনক কথা তারা বলেন যে ঠিক নয়, দুর্নীতি আছে না কি, মুক্ত করাপ্টেড কি সমস্ত বলেছে, এই কথাগুলোর কোনো ভ্যালু নেই কিন্তু, কারণ তারাই ঠিক করেছিলেন ওয়াকালতনামায় আমার হয়ে মামলাকে লড়বে। দেখুন, সহজ সরল মানুষ, তারা কিন্তু আইনের প্যাঁচ পয়জার বোঝে না। আমাদের শিক্ষা ব্যবস্থায় ছোটবেলা থেকে শেখানো হয়, যারা আমাদের দেশ ইংরেজের মতো করেই দখল করেছিল, লুট করেছিল, বাবর, জাহাঙ্গীর, ঔরঙ্গজেব, তাদেরকে বড় ভাবমূর্তির মিথ্যে একটা মালায় জড়িয়ে আমাদের পড়ানো হয়।
উত্তর গোলার্ধে কোথায় সাদা ভাল্লুক পাওয়া যায়, কি কোথায় চার ঠ্যাঙলা ক্যাঙ্গারু পাওয়া যায়, সেটা আমাদের পড়ানো হয়, যেটা আমাদের জীবনে বেঁচে থাকতে গেলে কিন্তু কাজে লাগে না। কিন্তু যেটা কাজে লাগে যে সেটা হচ্ছে যে আমাদের মিনিমাম আইনের কিছু ধারা অবশ্যই পড়ানো উচিত, যাতে আমাদের জনগণ যাতে বিভ্রান্ত না হতে পারে। ডাক্তার ভালো হয় খারাপও হয়, এই সন্দীপ বসু তো ডাক্তার ছিল আরজি করে, আরো তো প্রচুর রয়েছে, এই বিরূপাক্ষ অভিক এরা তো ডাক্তার ছিল, এরা ভালো না খারাপ? জুনিয়র ডাক্তাররা যারা আন্দোলন করেছে, যেমন ভোট হলে তারা জিতবেন না তারা নিজেরাও জানেন, তাই ভয়ের বাতাবরণ তৈরি করেন এবং পুলিশ ক্রিমিনাল এবং যে প্রিসাইডিং অফিসার এবং কাউন্টিং অফিসাররা বসেন তাদের ট্রান্সফারের ভয় দেখানো হয় যখন ছাপ্পা হয় প্রতিবাদ করলে, এবং যারা তারপরে প্রতিবাদ করেন তাদের বলে দেওয়া হয় যে তোমার বউ বা মেয়ে বা ছেলে বাড়িতে রয়েছে, আমাদের পাড়ায় কিন্তু তৃণমূলের হাবু আর কালু ঘুরে বেড়াচ্ছে, চাও কি বউয়ের বা বাচ্চার দেহটা ড্রেনে পড়ে থাকুক। এইভাবে তারা পুঙ্গু বানিয়ে জেতবার চেষ্টা করছেন, যে সিস্টেমটাকে 2026-এ ভেঙে দেওয়া হবে। তো যাই হোক, তো তারা বুঝতে পেরেছেন যে এই ধরনের অসভ্যতামি না করলে রাজনীতির মানেটা হচ্ছে না, এরা রাজনীতির মানে পাল্টে দিয়েছেন। পশ্চিমবঙ্গের সাধারণ মানুষ যে কথাবার্তা বলছেন, অভয় বা তিলোত্তমার বাবা এবং মায়েরা তারা একই কথাবার্তা বলছে, তারা বিচার চাইছে, তারা সত্যের হয়ে কথা বলছে। আর তৃণমূল রাজনৈতিকভাবে এই রাজনীতিটারই বিরোধী। যে নীতি রাজা অর্থাৎ নীতির শ্রেষ্ঠ যেটা, যা মানবিকতার পক্ষে কথা বলে, সেই রাজনীতির বিরুদ্ধেই যে তৃণমূল, যে রাজনীতি দুর্নীতির সমর্থক সেটাকেই প্রমোট করতে চায় এরা। তাই যে রাজনীতি মানুষের অধিকারের কথা বলে, সেই রাজনীতি কায়েমের কথা, সেটা ভারতীয় জনতা পার্টি বলুক পশ্চিমবঙ্গে, বা সাধারণ মানুষ বলুন, বা অভয়া বা তিলোত্তমার বাবা মা তারা বলুন, তারা বললেই কিন্তু তারা হয়ে যাবে হচ্ছে রাজনীতি করছে, এরা গুলিয়ে দেয়। হ্যাঁ, তৃণমূলের বিরুদ্ধে রাজনীতি হচ্ছে, চুরি জচ্চুরি খুন তথ্য প্রমাণ লোপাটের বিরুদ্ধে রাজনীতি হচ্ছে, এটাই মানুষের রাজনীতি। সেদিন রাত্রিবেলা যে মায়েরা বোনেরা জেগেছিল, রাস্তায় নেমেছিল, ওই রাজনীতিটা আমরা করি, ওই রাজনীতিকে আমরা সাপোর্ট করি। আর যে রাজনীতি দিয়ে আপনারা 14 তারিখ রাত্রিবেলা হাফ প্যান্ট আর লুঙ্গি পরা লোকজনের দিয়ে আরজি করে পুলিশ সরিয়ে নিয়ে বিনীত গোয়েলের সেনাপতিত্বে তথ্য প্রমাণ লোপাট করবার চেষ্টা করেছিলেন, সেই রাজনীতি আপনারা করেন। তাই আপনারা ধরা পড়ে যাবেন বলে রেগে যাচ্ছেন। তাই যারা জাস্টিস চাই বলছে, শুধু এইটুকু বিচার চাই, তাই আপনারা বিচার চাই যারা বলছেন মারছেন এবং প্রমাণ দিয়ে দিচ্ছেন, বিচার হলেই আসলে যারা দোষী তারা আমাদের লোক, তাদের শাস্তি হবে, তাই আমরা রেগে যাচ্ছি সোজা।